আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী। আহ অনেকগুলো ঘটনা প্রবাহ প্রতিদিন ঘটছে। কিছুক্ষণ আগে যেটি দেখলাম যে বিশেষ নিরাপত্তা আইন বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জন্য সেটি বাতিল হয়েছে। কালো টাকা সাদা করার আহ যে সুযোগ ছিল সেটি বন্ধ করা হয়েছে। শ্বেতপত্র প্রকাশের জন্য দেবপ্রিয়র নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। আবার গণহত্যার দায়ে আহ শেখ হাসিনা সহ 52 জন এবং 32 জন সিনিয়র সাংবাদিক কে অভিযুক্ত করা হয়েছে, তাদের ব্যাপারে অভিযোগ দাখিল করা হয়েছে। সব মিলিয়ে অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে, আবার কোন কোন নেতা বলছে যৌক্তিক সময় নির্বাচন চাচ্ছে। এরকম একটি পরিস্থিতি আপনি কি মনে করেন? এবং আবার একটি দেখলাম যে অনেকগুলো অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে। আপনি যদি একটু বিষয়গুলি একটু ব্যাখ্যা করতেন। অনেকগুলো বিষয় বললেন ফিরোজ ভাই, তবে আপনার দর্শক শ্রোতার একটু সালাম দিলাম। সবাই আমার আসসালামু আলাইকুম। কারণ কি জানেন, ওনারা আমাকে খুব ভালোবাসে এবং কমেন্ট করে, রাজ্জাকি ভাই একটু সালাম দিলে ভালো হয়। কিন্তু ওরা বুঝে না যে আমি সালাম না দিলেও সালাম দেই। এখন শব্দ উচ্চারণ করলে যদি হইতো তাহলে তো হয় না, সালাম তো অবশ্যই দেই। যেহেতু দর্শক শ্রোতা আমার প্রচন্ড ভালোবাসে, সম্মান করে, রাস্তাঘাটেও সম্মান পাই, সেই কারণে বলছি। তো আপনার দর্শক শ্রোতারে আবার একটা আমার সশ্রদ্ধ সালাম আর কি। তো যেটা আপনি তো অনেকগুলা বিষয় আনলেন, শুনেন, অনেকগুলা বিষয় আনছেন। এতগুলা বিষয় বলতে গেলে মোটামুটি আপনার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। না, ধরেন আমি একটা বিষয় আনি, যেমন আসিফ নজরুল সাহেব সম্প্রতি একটা বিষয় টাচ করেছেন। তাতে উনি একটা বিষয় বলছেন যে আদালত চত্বরে যে হেনস্থা হওয়াটা, এটা ওনার কাছে কাম্য নয়। আবার আদালত প্রাঙ্গণে ছুরিকা আহত হয়েছে, সেটাও কাম্য নয়। কিন্তু ঘটনা তো ঘটে যাচ্ছে। এখন তার পাশাপাশি এগুলাও বলছেন, যেমন আদালত চত্বরে বিচারপতি মানিক, ইনু, দীপুমণি সহ বহু লোকই অ্যাসল্ট হচ্ছেন, হেনস্থা হচ্ছে। এটা আসিফ নজরুল সাহেব নিন্দা করে, আমি নিজেও নিন্দা করি। কিন্তু পাশাপাশি আসিফ নজরুল সাহেব প্রশ্ন রাখছেন যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানরা যখন গ্রেপ্তার করে আদালতে নিয়ে যায় তখন তাকে রক্তাক্ত করা হয়েছিল। সাংবাদিকদের প্রশ্ন করছে, তখন কিন্তু আপনি এই প্রশ্ন উত্থাপন করেননি। এটা তার কাছে পেইনফুল। আবার বলছেন যে সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি, আসিফ নজরুল বলছেন। বললো আপনার এই প্রশ্নগুলো আমার কাছে উত্থাপন করছেন, কিন্তু আমিনুল হক যখন গ্রেপ্তার করলো, আমিনুল ক্রিকেট তারকা অধিনায়ক, সে কিন্তু লম্বা সময় কারাগারে ছিল, কোন আদালতে বেইল পায়নি। তখন কিন্তু এই প্রশ্নটা কেউ করেননি কেন বেইল পাচ্ছে না। এখন সাকিব আল হাসান ধরে নাই, মামলা হয়েছে। আমি আশা করব হয়তো সাকিব আল হাসানও গ্রেপ্তার করা হবে না যদি অভিযুক্ত না হয়। এই কথাটা ধরে যদি আমি ধরি আপনার এই আসিফ নজরুল সাহেবের, তাইলে চলে আসতেছি হত্যা মামলায়। যে উনি যেটা বলছেন এটা আমি যৌক্তিক মনে করি, যে সাকিব আল হাসান মামলা হোক, তাকে গ্রেপ্তার করা উচিত নয় অভিযুক্ত, মানে যতক্ষণ প্রমাণিত অভিযুক্ত না হয় বা পুলিশ রিপোর্ট না হয়, এটা একমত। কিন্তু পাশাপাশি যেহেতু বৈষম্যের আন্দোলন, বৈষম্য মানে কি সবার জন্য সমান, সবার জন্য সমান নয় বলেই তো বৈষম্য। সুতরাং এই প্রয়োগটা সবার ক্ষেত্রে থাকতে হবে, মানে এই সিস্টেমটা। কেন, যেমন ধরেন ব্রাহ্মণবাড়িয়া একটা মামলায় শেখ হাসিনা, মুক্তাদির চৌধুরী, আনিসুল হক সহ 54 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। 2021 সালের 27 মার্চ হত্যা হয়েছে জহিরুল ইসলাম নামে এক লোক, এবং তাতে আরো অজ্ঞাতনা আসামি আছে কয়েকশো, এবং আরো অজ্ঞাতনামা 2000। তাহলে আপনি আরেকটা মামলার কথা বলি, বাড্ডা থানায় একটা মামলা হয়েছে, প্রধানমন্ত্রী আসামি, স্বরাষ্ট্রমন্ত্রী আসামি, তার সাথে 400 লোকের নাম আছে, অজ্ঞাতনামা আরো 2000। এ তো সেই আওয়ামী লীগের স্টাইল। আওয়ামী লীগের স্টাইলে কি হয়েছে, আপনি এরকম ডেইলি অজ্ঞাতনামার নামে 150 লোককে ধরে নিয়ে আসছে, রাতের বেলা 20 জন রেখে বাকি 130 জন ছাড়ছে। রেট হয়েছিল নিচে 2000, উপরে 20,000 পর্যন্ত। এইটা যেটা পুলিশ খুব সূক্ষ্ম কৌশলে কামাই করছে, এবং এই সুযোগ ওই সময় প্রধানমন্ত্রী দিছে, কারণ পুলিশ তো চালায় রাখতে হবে, পুলিশ তার পক্ষে কাজ করবে কেন। তা সেই একই স্টাইলে যদি আপনারা যান, যে এরকম গয়রহ মামলা হবে, আপনার মানুষ ব্যবসা বাণিজ্য পালায় থাকবে, দৌড়ের উপরে থাকবে, আর পুলিশ সংগোপনে ব্যবসা করবে এদেরকে নিয়ে, তাইলে তো ভাই পার্থক্য থাকলো না। বৈষম্যের আন্দোলন যখন, সাকিব আল হাসান যদি গ্রেপ্তার না হয়, অন্য কেউ গ্রেপ্তার হতে পারবে না যতক্ষণ পুলিশ রিপোর্ট না হয়। এটা আমার বক্তব্য, প্রস্তাব। আমি বলছি না আমার কোনো প্রেম নাই কারোর সাথে, আমি একটা আইনের ছাত্র সেই হিসাবে বলছি। এখন 3টা অপশন আমি দিব ওনাদেরকে, 2টা অপশন। একটা হলো পুলিশ রিপোর্টে যারা যারা অভিযুক্ত হবে তাদেরকে আপনি গ্রেফতার করবেন পুলিশ, আর যদি তা না কইরা আগাম গ্রেফতার করেন,
তাইলে চার্জশিট যখন দাখিল করবেন, যতটা লোক গ্রেপ্তার হবে তাদের প্রত্যেকে অভিযুক্ত হইতে হবে চার্জশিটে। তাইলে আমরা ধরে নিব যে আপনারা যেটা ধরছেন সেটা কারেক্ট। 50 জন আসামি ধরলেন, তারপরে 2 বছর পরে পুলিশ রিপোর্ট দিলেন 5 জন আসামি বা 10 জন আসামি অভিযুক্ত হলো না, ওইটার জন্য কৈফিয়ত দিতে হবে পুলিশকে। তাহলে তুমি ধরছিলা কেন? অর্থাৎ আগাম গ্রেপ্তার করলে তাকে হইতে হবে কি, চার্জশিটে অন্তর্ভুক্ত হইতে হবে। আর নয়তো চার্জশিট দাখিল রেডি করে তারপরে আপনি ধরবেন। আর যদি আগাম গ্রেপ্তার পরে কেউ মুক্তি পেয়ে যায়, যে অভিযুক্ত না হন, সেটার জন্য কৈফিয়ত দিতে হবে, প্রয়োজনে চাকরি থেকে বিদায়। তাহলে দেখবেন বাণিজ্য আর হবে না। এরপরে আসেন, হ্যাঁ, এরপরে আপনি আরো কতটা কথা আনছেন কি, বিশেষ নিরাপত্তা আইন বাতিল এবং কালো টাকা সাদা করার বিধান বাতিল। আমি যদি প্রথম কালো টাকা সাদা করার বিধানটা বলি, কালো টাকা সাদা করার বিধান সরকার দিয়েছিল 10%-এ, আমার আগের সরকার। আপনি হাইপোথেটিক্যালি কল্পনা করেন যে আমার কাছে মানে 1 কোটি টাকা আছে কালো টাকা, এটা যদি সরকারের কাছে আমি প্রকাশ করি তার মানে 10% ট্যাক্স দিতে হবে, মানে 10 লাখ টাকা। আচ্ছা, তাহলে আমার কাছে থাকে 90 লাখ, গভর্নমেন্ট পায় 10 লাখ। ঠিক আছে, গভর্নমেন্ট পায় 10 লাখ। আচ্ছা, কিন্তু আজকে যে বন্ধ করে দিলেন আপনি কালো টাকা সাদা করবেন না, ফাইন, আমি দ্বিমত করি না, ভালো। সেক্ষেত্রে কালো টাকা উদ্ধার করবেন কিভাবে, সেই প্রসেস তো আপনি বলেননি। এটা যদি আপনি না বলেন তাহলে তো আমার কালো টাকা সাদা করতে না পারলাম, কালো টাকা পুরোটাই তো আমার কাছে রয়ে গেল। আগে তো আমি 10% দিতাম, এখন তো ওই 10 লাখ আমার 1 কোটিই থাকবে। তাহলে আপনি যে নিষিদ্ধ করলেন, ইফ ইট ইজ সার্টেন যে কাদের কাছে কালো টাকা আছে, কে কোথায় রাখছে আপনারা জানেন এবং সেগুলো উদ্ধার করবেন, তাইলে এক হিসাব। নয়তো আপনি কালো টাকা সাদা করতে হইলে একটা লোক কষ্ট করে যখন ট্যাক্স দেয় সে সর্বোচ্চ 25% ট্যাক্স দেয়। সুতরাং কালো টাকা সাদা করতে হইলে আপনাকে 30% ট্যাক্স নিতে হবে মিনিমাম। কিন্তু আপনি কালো টাকা সাদা করা নিষেধ করছেন, ভালো কথা, সেটা তাতে তো কালো টাকা আপনার কাছে আসবে না, তাতে 16 আনা কালো টাকাই তার থাকলো। সুতরাং আমি বলতে চাচ্ছি, কালো টাকা আপনি নিষিদ্ধ করছেন, সাদা করবেন না, ফাইন, কিন্তু একটা ফর্মুলা দিতে হবে, আদায় করবেন কিভাবে। সেটা যদি না হয় তাহলে তো 16 আনাই তার থাকলো। এটা গেল এক। এইবার আসেন বিশেষ নিরাপত্তা আইন বাতিল, মানে একটা পরিবার, বিশেষ নিরাপত্তা আইন মানে একটা পরিবার, একেবারে সৈয়দ বংশ, হজরত পরিবার, ওই যে তাহাজ্জুদের নামাজ পড়েন, হ্যাঁ, আপনি শুনেন, এটা মিয়ার বাড়ি বলতে পারেন, চৌধুরী বাড়ি বলতে পারেন, সৈয়দ বাড়ি বলতে পারেন, তারপরে প্রজাতন্ত্রের রাজা বাদশাহ সম্রাজ্ঞী সব বলতে পারেন। মানে পৃথিবীর যত পজিটিভ ইয়ে আছে এটা লাগাই দিয়ে ওই লাস্টে বলে দিয়ে যে তাহাজ্জুদ নামাজ পড়ে ভোরে, সকালে উঠে গুলি দিয়ে পোলাপান মারে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোন লাট সাহেব, আপনার ঘরে যেগুলা পয়দা হয়েছে তারা কারা, কার কি ইতিহাস? বঙ্গবন্ধুকে বাদ দিলাম, শেখ হাসিনাকে বাদ দিলাম, তারপরে বাকিদের ডেটাটা দেন, মানে বাকি আর আছে কয়জন, তাদের ইতিহাসটা কি, তাদের লেখাপড়া কি, তাদের যোগ্যতা কি? ইউনূস সাহেব তো বলেন যে আমরা আমাদের নিজের জায়গায় ফেরত যেতে পারলে স্বাচ্ছন্দ্য বোধ করি। ইউনূস সাহেব কি করেন আমরা জানি, আপনার ফ্যামিলি কি করতো, সব বাদ দিলাম। মমিনের ঘরে কমিন হয় কিনা সেটা আগে বলবেন। তো মমিনের ঘরে কমিন হইলে তার বিচার হবে না? আপনি শেখ হাসিনা এতগুলা হত্যা করছেন, আপনার বিচার হবে না? আপনি বঙ্গবন্ধুরে যদি আদর্শবান লোক ধরেন, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, আমি বঙ্গবন্ধুরে ছোট করতে চাই না, করলামও না, দরকার নাই, বঙ্গবন্ধু মুমিন বান্দা আছে, তার কথা আপনার কমিন পয়দা হয়েছেন শেখ হাসিনা, আপনি বিচার হবে না? আপনার সময় কি না হয়েছে আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন। আপনি তো মানসিক বিকারগ্রস্ত একটা উন্মাদ ছিলেন। আপনি একটা লোকের 12 বছর আয়না ঘরে রাখছেন, আপনার কাছে কেউ মেসেজ দিতে সাহস পাইতো না, তার একবার ভাবছেন? আপনি এখন দিল্লি পালাইছেন কেন, থাকেন না বাংলাদেশের জেলে, অসুবিধা কি? আপনার ছেলে এখনো বলে আপনি বৈধ প্রধানমন্ত্রী, মনে হয় ভারতের রাষ্ট্রীয় সফরে গেছেন, তাই সব বসেন না গণভবনে, গণভবনে থেকে বসে নাই, ইউনূস সাহেব যমুনায় বসছে। এখন আসেন, গণভবন তো ফাঁকাই রয়েছে, গণভবন ফাঁকা, তারপরে যে তার যে কার্যালয় ফাঁকা, হ্যাঁ আপনি গিয়ে বসেন, আমরা তো চাই। মানে ফালতামের একটা সীমা আছে, এই যদি এই বুঝাই যায় যে আপনার ছেলে পেলে এগুলো সব অ্যাবনর্মাল, এগুলো কোনো সুস্থ মস্তিষ্কের লোক না। আমি আর একটা চ্যাপ্টার ধরতে চাচ্ছি, যে আমি এটাও শুনতেছি রাজনীতিবিদরা সংলাপ চান, তারপরে আবার ইউনূস সাহেবরা সংস্কার চান, এই কথাটা আছে, চলছে। আমি
যারা নির্বাচন চান তাদের দাবিটা অযৌক্তিক, আমি সেটা বলছি না। আবার যারা সংস্কার করবেন তারাও অনন্তকাল ক্ষমতায় থাকবেন সংস্কারের নামে, এটাও সঠিক নয়। হুম, এখন এর ভিতরে একটা জায়গায় আসতে হবে। আবার জামাত ইসলামের আমির বলতেছে এক জালেমরে সরাই আরেক জালেমরে বসাইতে চাই না, তার মানে সে বিএনপি কে ইন্ডিকেট করছে। যাক, এটা তাদের রাজনৈতিক বক্তব্য। ফখরুল ইসলাম আলমগীর সাহেব আবার বক্তব্য দিয়ে সেটার কাউন্টার দেওয়ার চেষ্টা করতেছেন। তো হুম। এতে আমার কাছে মনে হয় আমরা যে জামাতের সাথে, 111টা ভুলে যাইনি। হ্যাঁ সেটাই। তো এখন এতে মনে হয় যে একটা টানাপোড়েন চলতেছে হুম, জামাতের হুম, সাথে হুম, বিএনপির, হুম, মনে হয় কেননা জামাত কিন্তু পরোক্ষভাবে একটা ভালো সময় সরকারকে দিতে চান, এটা বোঝা গেছে তাদের হুম, হুম, বক্তব্যে। সুতরাং কেউ সময় দিবেন, কেউ সময় দিবেন না। কিন্তু এখন একটা বিষয়, ইউনূস সাহেব বলছেন আমরা কবে যাব, সেটা হলো আপনারা কবে বিদায় দেবেন। এটা একটা কথা উনি হুম, বলছেন, আমাকে কবে হুম, বিদায় দেবেন। আর হুম, রাজনৈতিক ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে বলছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এখন হুম, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে গেলে তো রাজনীতিবিদ যারা আছেন তাদের একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে। আর ঐক্যবদ্ধ না হলে তো সরকারকে কিছু করা যায় না, সেটা আমরা 16 বছরে দেখছি। গত 16 বছরে তো তাই দেখলাম, ঐক্যবদ্ধ না হুম, হইলে যা হয়। তা আমরা তো এখন দেখতেছি বিএনপি এবং জামাতের মধ্যে ঐক্যবদ্ধ নাই, মানে নির্বাচনের ক্ষেত্রে। সুতরাং এটা একটা ডিফিকাল্ট টাস্ক, সেটা আমার কাছে বিষয় না। তবে আবার সংলাপের প্রস্তাব দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টাকে, বিশেষ করে ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তো এই প্রস্তাব তো ওনার কেন, এই প্রস্তাব অনেকেরই থাকতে পারে। তো আমার কাছে হুম, মনে হয়, আমি ব্যক্তিগতভাবে হুম, তিনটা কাজ, তিনটা হত্যা মামলার বিচার যদি করেন ইউনূস সাহেব, তাইলে আমার কাছে মনে হয় রাষ্ট্রের সমস্ত অর্গান যেগুলো আছে, যেটা উনি ঠিক করতে চান, এই তিনটা বিচার যদি উনি করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় রাষ্ট্রের এটা ঠিক হয়ে যাবে। মানে আপনার রাষ্ট্রের সংস্কার বলতে যা বুঝায় সেটা এই তিনটা হত্যার সাথে রিলেটেড, সেটা আমি বলছি। এবং তাতে সংস্কার হয়ে যাবে। আর সেক্ষেত্রে ইউনূস সাহেবের সাথে যারা আলাপ করতে চান তারা কিন্তু কোনো এজেন্ডা নাই, এজেন্ডা একটাই, রোড ম্যাপ। রোড ম্যাপ বলতে নির্বাচন। এখন আসেন, বাংলাদেশে যত হত্যা হয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কিন্তু খুব একটা হত্যা হয় নাই কোনো। আপনি যেহেতু এটা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, হত্যা হয় নাই কিংবা গুম হয় নাই, কিছুই হয় নাই। হত্যা টত্যা যাই হয়েছে রাজনৈতিক সরকারের সময়, সেই গুম বলেন, হত্যা বলেন, টর্চার বলেন, নির্যাতন বলেন, বিনা বিচারে হত্যা বলেন, সবই কিন্তু রাজনৈতিক সরকারের সময়, সে যে দলই রাজনীতিতে থাকুক। তাহলে আমি যে হত্যা মামলাগুলোর কথা বলবো, সেগুলা কিন্তু রাজনৈতিক সরকারের আমলে ঘটা। সুতরাং রাজনৈতিক সরকারের আমলে যে হত্যাগুলা ঘটা, সেটা কিন্তু আরেকটা রাজনৈতিক দলের পক্ষে করা কতটা সম্ভব হবে আমি ঠিক জানি না। তো আমি প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিতে চাই, আসিফ হুম, নজরুল সাহেবকে পরামর্শ দিতে চাই যে আপনি রাষ্ট্রের তিনটা হত্যাকাণ্ড বিচার আপনারা করে যান। ওই বাড্ডা থানায় কি হত্যাকাণ্ড হইলো, অমুক জায়গায় কি হত্যাকাণ্ড হইলো, তার ছেলে মারা গেল, হত্যাকাণ্ড হইলো, সব ঠিক আছে। বাড্ডা থানায় যেটা পিটাই মারছে সেটা হাসিনা পিটায় নাই, সেটা পিটাইছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। আবার সবই যে হাসিনা কি বলছে নাকি ও ওইখানে গিয়ে বাড্ডার অমুক জহিরুল ইসলামকে তুমি হত্যা করো, এগুলা বলে নাই। শেখ হুম, হাসিনার টিকে থাকার জন্য তার দলের নেতা কর্মী যা বলছে সব অ্যাপ্রুভাল দিছে, এই জন্য হুম, শেখ হাসিনা আসামি হয়। কিন্তু তিনটা বিশেষ হত্যার কথা আমি বলবো, এবং ইউনূস সাহেবের নৈতিক দায়িত্ব হবে সমস্ত হুম, রাজনৈতিক দল ডাইকা তাদেরকে প্রস্তাব হুম, দেওয়া যে আমি সংস্কার টংস্কার বুঝি না, এই তিনটা হত্যাকাণ্ড বাংলাদেশ হয়েছে যেগুলার বিচার করা জরুরি। তা নাহলে যে রাজনীতিবিদই ক্ষমতায় থাকুক, ঢাকা দিয়ে যাইতে পারলে, চাপা দিয়ে যাইতে পারলে চলমান থাকবে। আর সেই তিনটা হত্যাকাণ্ড হইল 2009 সালের বিডিআর হত্যা, যেখানে 57 জন অফিসার মারা গেছে, তার সাথে কিছু সাধারণ লোক মারা গেছে, রাফলি 75 জন। তারপরে আসেন 2013 সালের 5ই মে, হেফাজতে ইসলাম রে সরাইতে গিয়ে যে হুম, হত্যা, সেখানে আমরা কিছুই জানি না। আদিলুর রহমানের বিশেষ প্রতিবেদন আছে, আদিলুর রহমান উপদেষ্টা খুব ভালো জানেন যে এটা কি হয়েছিল, যেটার কারণে তাকে জেলে যাইতে হয়েছিল। হি হি নোজ দ্য ডিটেইলস। হুম, তারপর আসেন 36শে জুলাই পর্যন্ত, 1লা জুলাই থেকে 36শে জুলাই পর্যন্ত যে ছাত্র জনতা হত্যা হয়েছে। এটা তিনটা হত্যা বললাম কেন, হত্যা তো হয়েছে বহু, তিনটা মানে 3 দিনের ঘটনায়, তিনটা ঘটনায়। প্রধান উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেন, প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব বলেন, মন্ত্রী পরিষদে যারা আছেন তাদের সবাই রাজনৈতিক ব্যক্তিদের সাথে বসেন, বসে তাদের কাছে প্রস্তাব রাখেন যে আমরা এই তিনটা বিচার করে তারপরে নির্বাচন দিব, আপনারা কি বলেন। আশা করি কেউ বলতে পারবে না এই বিচার আমরা চাই না। আর যদি বলে এই বিচার চাই না, তাহলে তো বুঝেনি তাদের রাজনীতির কবর হবে পরিষ্কার।
সুতরাং ইউনূস সাহেবের নৈতিক দায়িত্ব, আপনি সংলাপে বসেন, বসেন যে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কায়দায়, রাষ্ট্রের ষড়যন্ত্রে, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এই 3টা হত্যা হয়েছে, এখানে কোনো ডাউট নাই। এবং এই 3টা হত্যার বিচার আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি করে যেতে চাই। বলেন এইটা করতে কতদিন লাগবে, আমার পাশে থাকবেন, আমি 3টা বিচার করে নির্বাচন দিয়ে দিব। আমার কাছে মনে হয় এর চেয়ে ভালো প্রস্তাব আর হয় না। ধন্যবাদ ফিরোজ। আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে গতকালকে অনেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়েছে। এটার সংখ্যাটা এত বেশি হওয়ার কারণটা কি? বিদ্যমান যে মামলা অনেক। আমি শুনেন, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, ইতিমধ্যে দলীয়করণ ব্যাপারটা চলতেছে। কারণ আপনি যারা উপদেষ্টা হিসেবে যারা মাঠে আছেন, ইনফ্যাক্ট তাদের তাদের কোনো পলিটিক্যাল পার্টি নাই আজকে পর্যন্ত, এবং রাজনৈতিক কর্মী তাদের নাই। সুতরাং আমরা যেটা দেখতেছি, ন্যাচারালি আমরা বুঝতেছি যে আওয়ামী লীগ যেহেতু আউটস্টেড, আওয়ামী লীগের যারা অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এডিশনাল অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল ছিলেন, ন্যাচারালি তারা সব চলে গেছে, সব চলে গেছে, না মানে না যাওয়ার কোনো কারণ নাই। এবং প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগও বাতিল করছে। ইতিমধ্যে সম্ভবত 8 তারিখে একজন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে, 9 তারিখে 3 জন এডিশনাল অ্যাটর্নি জেনারেল, এবং 13 তারিখে সম্ভবত ডেপুটি অ্যাটর্নি জেনারেল 66 জন নিয়োগ দেওয়া হয়েছে। এবং এই কয়েকদিনের গতকালকে বা তার আগে 161 জন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। আমি যদি কোর্টের হিসাব করি, কোর্টের সংখ্যা হিসাব করি, তাহলে সংখ্যাটা অনেক বেশি। তা আমার কাছে এটা মনে হচ্ছে যে এই মুহূর্তে বিষয়টা, এটাকে কি বলবো, এটাকে বলা হয় যে সুযোগ নেয়া, মানে যারা কিছু অ্যাডভোকেট ওখানে রাখা, নিজের দলের অ্যাডভোকেট রাখা, এবং কোন দলের আছে সেটা আমরা ন্যাচারালি বুঝতে পারি যে কোন দলের লোক বেশি নিয়োগ পাইছে। তো সুতরাং এইটা করার, এই এত সংখ্যক এই অল্প সময় দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আপনি ধাপে 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 দেওয়া যেত। আপনি যে কয়জন অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়েছেন 66 জন, 66টা কোর্টে এই মুহূর্তে আছে কিনা তাও আমি জানি না, এই মুহূর্তে আমার গোনা নাই। তো একটা কোর্টে তো নিশ্চয়ই 2 জন অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দরকার নাই, কিংবা 2 জন 3 জন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল দরকার নাই। তো আমার কাছে মনে হয় এটা প্রোভাইড করা হয়ে গেল আর কি। পাশাপাশি আমি এই বিগত সরকারের সময় দেখেছি যে কোর্ট ক্যাম্পাসে একটা সিন্ডিকেট গড়ে উঠছিল, যে যাদেরকে বাদ দিয়ে মামলা করা যায়নি, সেই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকটায় খেয়াল রাখতে হবে। আর ইয়েরা মানে উপদেষ্টা পরিষদের, আমি যদি ব্যক্তিগতভাবে আসিফ নজরুল সাহেবের প্রশ্ন করি যে চট করে এত লোক আপনি কোথায় পেলেন, মানে কোথায় পেলেন বলতে, আমি লয়ারের তো অভাব নাই, কিন্তু পেলেন কোথায়, বা তাদের গ্রহণযোগ্যতাটা কি, এত যে নিয়োগ দিয়ে দিলেন চট করে, এটা অনেক প্রশ্ন থেকে যায়। কিন্তু সরকারের সমালোচনা আমি এই মুহূর্তে করতে চাই না। এবং এই মুহূর্তে আমার কাছে মনে হয় সংখ্যাটা একটু বেশি হয়েছে, এবং কিরকম কোয়ালিটির কারা গেছে সেটাও আমার জানা নাই। তবে সর্বসাকুল্যে বোধহয় টোটাল বোধহয় 240 জন হয়েছে, মানে আপনার অ্যাটর্নি জেনারেল, এডিশনাল অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি সব মিলে 240 সংখ্যাটা মোটামুটি অনেক বেশি মনে হয়। আমি জানি না ঠিক কারণটা কি, কিন্তু আমার কাছে খুব যৌক্তিক মনে হয় না। এটার কলেবর বৃদ্ধি যদি আস্তে 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 হইতো আগামী 2 মাস ব্যাপী, এটা জাস্টিফাইড হতো। মানে এই মুহূর্তে এমন কি হলো যে তাদেরকে আমার নিয়োগ দিতে হয়েছে? কারণ সরকারের পক্ষ থেকে তো এমন কোন স্টেপ নিতে যায় নাই যে আদালতে প্রত্যেক জায়গায় এটা লাগতেছে। যাই হোক, সেটা দেখা যাক কি করেন উপদেষ্টার সামনে। ধন্যবাদ। অনেক দর্শক শুনছিলেন সমসাময়িক বেশ কিছু বিষয়, যেগুলি ইউনূস সরকারের কর্মকাণ্ড, রাজনৈতিক দলগুলোর মনোভাব, তা নিয়ে আবুনা রাজাকির চুলচেরা বিশ্লেষণ। দর্শক, আমাদের এই আলোচনা আগামীতে অব্যাহত থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।